ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছ। সেটা হচ্ছে তোমাদের 2015 থেকে 2025 পর্যন্ত ভৌত বিজ্ঞানের যেসব স্তম্ভ মেলাও প্রশ্নগুলো আছে সেইগুলোর সমাধান করব। ঠিক আছে, তাহলে চলো 2015 শুরু করি। প্রথমে দেখো, এর আগে আমরা যেটা করেছি তোমাদের টেস্ট পেপারের সবগুলো স্কুল, মানে স্কুল নয়, এটা হচ্ছে তোমার যেহেতু এবিটিএ টেস্ট পেপার, সবগুলো তোমাদের জেলার প্রশ্ন সেট থেকে যেসব ছিল সেগুলো আমরা মানে তোমাদের কোশ্চেনগুলো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলা প্রশ্নগুলো সেগুলো আমরা সলভ করেছি। যারা সেই ভিডিও দেখোনি ওটা দেখে নিও। এই ভিডিওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের প্রশ্ন আসে, তোমার প্রশ্ন 4 নম্বরে থাকে, তাই 4 নম্বর পাওয়ার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, এবার তোমাদের আজকে যেটা করব, মানে বিগত বছরে 2015 থেকে 25 পর্যন্ত যেসব প্রশ্নগুলো এসছে, তাহলে তোমরা বুঝতে পারবে টেস্ট পেপারের সঙ্গে এটা কম্পেয়ার করে যে তোমাদের আদৌ ওইগুলো পড়লে, টেস্ট পেপারগুলো যদি দিয়েছি এবং এগুলো জানলে তোমাদের পরবর্তী যে তোমাদের যে পরীক্ষাতে তোমরা পাবে কি না। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা দেখে নাও। দেখো, প্রথমে যেটা 2015 সালে আছে, এখানে কিন্তু অনেকগুলো তোমরা কমন পেয়ে যাবে। যেগুলো তোমাদের টেস্ট পেপারে করেছো সেগুলো যদি তোমরা যদি পুরো টেস্ট পেপারটা সলভ করে থাকো, আর এখন যদি না করে থাকো এবং ভিডিও যদি না দেখে থাকো ওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে। প্রথম যেটা আছে 2015 সাল, জলে অদ্রাব্য জৈব কীট বিতারক। এটা কোনটা হবে? দুইয়েরটা, মানে ডান দিকে স্থান পাবো ন্যাপথলিন। ন্যাপথলিনটা হচ্ছে একটা জলে অদ্রাব্য, ন্যাপথলিন কিন্তু জলে গলে না, দ্রবীভূত হয় না, কীট বিতারক, এটা কীটনাশক এক ধরনের। ঠিক আছে, তারপরে মেথিলেটেড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান কি? এটা হবে ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, মুখ্য উপাদান ইথাইল অ্যালকোহল লাগে। পিতল ও ব্রোঞ্জ উভয়েই উপস্থিত। পিতল ব্রোঞ্জ উভয়তেই থাকে, এমন কি, মানে কোন ধাতু? উভয়তেই থাকে, পিতলেও থাকে ব্রোঞ্জেও থাকে, সেটা কি হবে? তাই এখানে কতগুলো ধাতু দেওয়া আছে, ক্রোমিয়াম, জিঙ্ক, কপার, এদের মধ্যে একটাই হবে, সেটা হচ্ছে কপার। পিতলেও থাকে ব্রোঞ্জেও থাকে। তারপরে ভিনিগারে থাকে কে? ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH, মানে 1 নম্বরটা। ঠিক আছে, তারপরে কলঙ্কহীন ইস্পাতে থাকে, সে হবে ক্রোমিয়াম, 3 নম্বরটা। ঠিক আছে, তারপরে কোনো দ্রবণে উপস্থিত স্বল্প পরিমাণ জলের শনাক্তকরণ ব্যবহৃত হয়। তার মানে কি, মানে কোনো একটা দ্রবণ সেখানে জল আছে কি না সেটা বোঝার জন্য, ঠিক আছে, এই কী ব্যবহার করা হয়? ব্যবহার করা দেখো অনার্দ্র কপার সালফেট। কপার সালফেট দিলেই বোঝা যায় জল আছে কি না। কপার সালফেট দ্বারা বোঝা যাবে তাদের মধ্যে জল আছে কি না আছে। ঠিক আছে, অনার্দ্র কপার সালফেট সেই দ্রবণে যোগ করলে বুঝতে পারবো জল আছে কি না আছে। তুমি দ্রবণ শুনে ভাবছো তো জল থাকবেই না, দ্রবণ না, মানে কোনো একটা সেটা জল ছাড়া অন্য কোনো দ্রবণ হতে পারে, সেখানে জল আদৌ মিশিয়ে আসে কি না সেটা জানার জন্য কপার সালফেট দিলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তারপর ব্লিচিং পাউডার প্রস্তুতিতে ব্যবহৃত হয় কি? কলিচুন। ঠিক আছে, 6 নম্বরটা কলিচুন। তারপরে পিতলে আছে কিন্তু ব্রোঞ্জে নেই, সেটা কি? সেটা হলো জিঙ্ক। পিতলে আছে ব্রোঞ্জে নেই, সেটা হলো জিঙ্ক। ঠিক আছে, তাহলে এই ছিল তোমার 2015 সালে যেগুলো এসেছিলো তার সমাধান হয়ে গেল। এবার তোমরা যেখানে নেবো 2016 সাল। 2016 সালে প্রশ্নটা হচ্ছে এটাই। ঠিক আছে, তার সলভটা করে নিই চলো। একের দাগে কী আছে? অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন বন্ধনের সংখ্যা। অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন বন্ধন হচ্ছে 3টে, তাই দেখো এখানে কোনটা হবে? 3টে। এটা 7 নম্বরটা, 7 নম্বরে আছে 3টে। ঠিক আছে, তারপরে লিথিয়াম পরমাণুর আকারের তুলনায় সোডিয়াম পরমাণুর আকার সেটা বড় না ছোট? এখানে দুটো অপশান আছে, দেখো একটা আছে বড়, একটা ছোট। এখানে উত্তরটা কি হবে? 2-এর দাগে দেখো, এখানে যে উত্তরটা হবে বড়। লিথিয়াম পরমাণুর আকারের তুলনায় সোডিয়াম পরমাণুর আকারটা বড়। ঠিক আছে, তাহলে উত্তর হবে বড়, 5 নম্বর। তারপর ডুরালুমিনে কী থাকে? ডুরালুমিনে কী থাকে? দেখো এখানে যে অপশানগুলো আছে, ডুরালুমিনে মিথেন, কার্বন আছে, কপার আছে, তারপরে ব্যাস, তাহলে কী থাকে ডুরালুমিনে? এখানে বলো 3-এর দাগেরটা তোমার কপার। ডুরালুমিনে যেটা থাকে সেটা হচ্ছে কপার, Cu। ঠিক আছে, তারপরে নিয়নের সর্ববহিস্থ কক্ষে, এখানে হবে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা। কক্ষ পর্যন্ত লেখা আছে, কক্ষে উপস্থিত ইলেকট্রনের সংখ্যা কটা বলো তো? সেটা হবে 8টা। ঠিক আছে, উত্তরটা হবে 8টা, 6-এর দাগের। তারপরে ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায়
দেখো এখানে বড় ছোটোর মধ্যে বড়টা হয়ে গেছে, তাহলে ছোটোই হবে, তাই তো, উত্তর ছোটোই। একটা করতে পারলে একটা হয়ে যাচ্ছে। তাহলে ক্লোরিন পরমাণুর আকার ব্রোমিন পরমাণুর আকারের তুলনায় ছোট। প্রতিটি জৈব যৌগে বর্তমান প্রতি জৈব যৌগে কী থাকে? দেখো কার্বন থাকে, 3 নম্বর কার্বন, প্রত্যেকটা জৈব যৌগে কার্বন থাকবেই, মাস্ট। পলিমার গঠন করে কে? দেখো ইথিলিন, ইথিলিন কিন্তু পলিমার তৈরি করে, এগুলো। আলেয়া উৎপন্নের জন্য দায়ী কে? মিথেন, 2 নম্বর, ঠিক আছে, মিথেন। তাহলে এই ছিল তোমার 2016 যে প্রশ্নগুলো। এই যে দুটো সাল করলে এর মধ্যে কিন্তু কিছু কিছু প্রশ্ন তোমার টেস্ট পেপারে যদি সলভ করে থাকো, বা আমার এই ভিডিওটা যদি দেখে থাকো, আমার ভিডিওটা যেটা আমি আপলোড করে দিয়েছি অলরেডি, তাহলে পেয়ে যাবে। কিছু কিছু প্রশ্ন কিন্তু 2016-15 সালে এসেছে, সেই প্রশ্নগুলো ওই টেস্ট পেপারে দিয়েছে, ঠিক আছে। তাই এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু করে যেতেই হবে তোমাদের। তাই এই ভিডিওটা মন দিয়ে দেখো। এবার 2017 সাল দেখো, এবারে 2017-এর প্রশ্ন দেখে নাও। 2015 আর 16 কিন্তু ওখানে 8টা করে প্রশ্ন থাকতো, 8টা, কিন্তু প্রতিটা কি হাফ নম্বর করে থাকতো, তাহলে 4 নম্বর হয়ে গেল। এবারে 2017 থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সেখানে 4টে প্রশ্ন 4 নাম্বার, ওখানে 8টা প্রশ্ন করলে কিন্তু 4 নাম্বার পেত, ঠিক আছে। তাহলে দেখো আরও তোমাদের সুবিধা হয়ে গেছে, 4টে করে তোমরা 4 নাম্বার পেয়ে যাচ্ছ, আর 8টা করে তবে 4 নাম্বার পেত। দেখো মানে যত দিন যাচ্ছে তোমাদের সুবিধা হচ্ছে, অথচ তোমরা ভালো নাম্বার পাচ্ছ না, অনেকে পাচ্ছে না। যাই হোক, সেই জন্য ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো। এবার দেখো যে একটি সন্ধিগত মৌল কোনটা হবে? এখানে অপশান যেটা দেওয়া আছে, অ্যালুমিনিয়াম আছে, নিকেল আছে, টিন আছে, কোনটা হবে? এখানে যেটা হবে উত্তর নিকেল, সন্ধিগত মৌল হলো নিকেল। এটি ইউরেনিয়ামের মৌল, মানে ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, সেগুলো কোনটা? যেমন একটা হলো প্লুটোনিয়াম, এটা এখানে হবে প্লুটোনিয়াম। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3কে বিজারিত করে কে? অ্যালুমিনিয়াম দ্বারা বিজারণ থার্মিট পদ্ধতি। ধাতু সংকর কাঁসাতে উপস্থিত কে হবে? টিন, ঠিক আছে, হয়ে গেল। এখানে দেখো 4টে অপশান, 3টে যদি সঠিক করতে পারো আর একটা ইজিলি হয়ে যাবে। তোমাদের একটু করার জন্য কিন্তু একটা বেশি দেয় না, যেটা কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানে কিন্তু একটা করে বেশি দেওয়া থাকে, তাতে দুটোর ক্ষেত্রে মানে যদি না জানো কনফিউশন তৈরি হয়, কিন্তু এখানে কোনো কনফিউশন তৈরি হওয়ার কথাই নেই। যদি 3টে করতে পারো আর একটা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে। যাই, এবার একটা সহজ করে দিয়েছি তোমাদের। এবারে পরবর্তী যে প্রশ্ন দেখো, এবারে যে তোমাদের সালটা আছে 2018 সাল, দেখেই বুঝতে পারছো 2018 সালের প্রশ্নটা দেখো। প্রথম যেটা আছে একটা ক্ষার ধাতু, কোনটা হবে? সেটা হবে পটাশিয়াম, মানে সির দাগেরটা, ঠিক আছে, সি। তারপরে যে মৌলের অ্যানায়ন লোহায় মরিচা পোড়াকে ত্বরান্বিত করে, সেটা কোনটা? সেটা হবে ডি, ক্লোরিনের অ্যানায়ন, মানে Cl- আয়ন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় কোনটা? সেটা হলো বি, আয়রন। হেমাটাইট থেকে নিষ্কাশিত হয় আয়রন। হেমাটাইট হলো একটা আয়রনের আকরিক, তাই সেখান থেকে আয়রন পাওয়া যাবে, আয়রন মানে লোহা। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা? ফ্লোরিন, এ, এটা পড়ে আছে এ। এবারে পরবর্তী যে সালটা এবার আছে দেখো 2019 সালে কী আছে? প্রথমে হচ্ছে অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কে? অক্সাইডের আস্তরণ দ্বারা জলীয় বাষ্পের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে 2019, হ্যাঁ, 18 থেকে 2019-এ। দেখো প্রথমটা কোনটা হবে? একের দাগের সি, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, একেরটা সি, অ্যালুমিনিয়াম, একের দাগেরটা সি, এটা হবে অ্যালুমিনিয়াম। তারপর দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী একের সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু। শ্রেণী একে সর্বাপেক্ষা কম বিজারণ গুণসম্পন্ন ধাতু। দেখো এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে একে তো একমাত্র ডিটাকেই দেখা যাচ্ছে, তাই তো, তাহলে এখানে উত্তরটা হবে ডি, ঠিক আছে, লিথিয়ামটা হলো উত্তর। কম বিজারণ গুণসম্পন্ন, মানে এর বিজারণ ধর্মটা কম, ঠিক আছে, সর্বাপেক্ষা কম, লিথিয়াম। তারপরে ধাতুটি খোলা বায়ুতে থাকলে ধাতুটির উপরে ধীরে ধীরে ছোপ ধরে, সেটা কোন ধাতু? সেটা হলো কপার, Cu, ঠিক আছে। তারপর দীর্ঘ পর্যায় শ্রেণী 2 এর সর্বাপেক্ষা কম পারমাণবিক ব্যাসার্ধে যুক্ত মৌলটা হলো এটা কীভাবে হবে বলো তো? বেরিলিয়াম, Be, মানে বেরিলিয়াম, Ba হলে বেরিয়াম, Be, বেরিলিয়াম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 2019। দেখো এবার যেটা সাল আছে 2020 সালে কী আছে? একের দাগেটা যেটা আছে ইউরেনিয়ামের মৌল, কোনটা হবে? ইউরেনিয়ামের মৌলটা হচ্ছে নেপচুনিয়াম, বি। একটা অভিজাত মৌল যেটাকে বলা হয় নোবেল গ্যাস, অভিজাত মৌল। সম্ভ্রান্ত মৌল যেগুলো, সেগুলো হচ্ছে ক্রিপ্টন, ঠিক আছে, মানে শূন্য শ্রেণীতে যেটা থাকে, দীর্ঘ পর্যায় সারণীর শূন্য শ্রেণীতে যেটা থাকে।
সেই মৌলগুলো, যে মৌলগুলো থাকে তার মধ্যে একটা হলো ক্রিপ্টন। ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়। যে ধাতুর অক্সাইড সেটা হলো কোন ধাতু, সেটা হচ্ছে দেখো জিঙ্ক। জিঙ্কের অক্সাইডকে কার্বন বিজারণ দ্বারা আমরা কী করি, প্রস্তুত করি। ধাতুটি অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত, মানে ওই ধাতুটির অক্সাইড থেকে ধাতুটাকে আমরা নিষ্কাশন করি, ঠিক আছে, সেটা হচ্ছে জিঙ্ক ধাতু। তারপরে ধাতু সংকর পিতলে, যে ধাতুটির শতকরা পরিমাণ অন্য ধাতুটির শতকরা পরিমাণ থেকে বেশি, পিতলে কোনটা থাকে সেটা হবে কপার, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 2020। এবার আসছে 2022 সালে। 2022 সালে দেখো, 2020 পরে 2022 কেন তখন 2020 থেকে তখন কোভিড চলছিল, ঠিক আছে, সেই জন্য 20 পরে 20টা পরীক্ষা হয়েছিল, তারপরে 21টা হয়নি, 22-এ হয়েছিল। তাহলে 2022। অ্যাসিটিক অ্যাসিড কোনটা হবে? অ্যাসিটিক অ্যাসিড দেখো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, দেখাটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কাঁচটা কী হবে? তড়িৎ অপরিবাহী, এ হবে, ঠিক আছে। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা হবে? ফ্লোরিন। আর একটা অভিজাত মৌল ক্রিপ্টন, দেখো আগের সালে পড়েছিল, ক্রিপ্টনটা একটু আগে বললাম, দেখো সেই একই প্রশ্ন এসে, এরকম একই প্রশ্ন পেয়ে যাবে, কিছু কিছু সালে রিপিট হয়, ঠিক আছে। তাহলে ক্রিপ্টন হয়ে গেল। এই ছিল তোমাদের 2022 সাল। 2023 সালে দেখো বলেছি একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, কোনটা? ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো পটাশিয়াম, ঠিক আছে। তারপরে এর আগে একটা ওরকম ছিল ক্ষারীয় মৃত্তিকা, ক্ষারীয় ভুল বললাম, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা সেটা ক্ষার ধাতু ছিল, ক্ষারীয় মৃত্তিকা ধাতুটা হলো ক্যালসিয়াম, সি, ঠিক আছে, একের দাগেরটা হচ্ছে সি। তারপরে যেটা আছে ধাতু সংকর ইনভার্টে, যে ধাতুটি শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে সেটা হবে এ, আয়রন, 2-এর দাগের এ, ঠিক আছে। তারপরে ধাতু সঙ্গে ইনভার্ট, এবারে একটা ক্ষার ধাতু, এই ক্ষার ধাতুটা হবে পটাশিয়াম, ঠিক আছে। তারপরে আয়রনের মরিচা রোধে যে ধাতুটির প্রলেপ দেওয়া হয়, যেমন সেই গ্যালভানাইজেশন বলে যে প্রলেপটা, জিঙ্কের প্রলেপ, সেটা হলো জিঙ্ক, বি দাগেরটা, ঠিক আছে, সেটা হবে জিঙ্ক, বি। তাহলে এই হয়ে গেল 2023। এবার আসছে 2024 সাল। নোবেল গ্যাস, দেখো নোবেল গ্যাস দিয়েছে, নোবেল গ্যাস কোনটা হবে বলো তো? রেডন, আরএন, ঠিক আছে। নোবেল গ্যাস ইনভার কী হবে? ইনভার হলো একটা সংকর ধাতু, ডি, ঠিক আছে। তারপর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বাধিক পেয়েছি ফ্লোরিন, সর্বনিম্ন হলো সিজিয়াম, ঠিক আছে, সিএস, এ। তারপরে জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন সমান জিঙ্ক প্লাস সিও, কার্বন মনোক্সাইড। তাহলে এটা কী হলো? এটা হলো সেই কার্বন বিজারণ পদ্ধতি, ঠিক আছে, কার্বন দ্বারা বিজারণ, তাহলে এটা হবে সি, হয়ে গেল 2024। এবার 2025 দেখো কী আছে। জার্মান সিলভারে উপস্থিত ধাতু, জার্মান সিলভারে কোনটা থাকে? লিথিয়াম না জিঙ্ক? জার্মান সিলভারে তাকে কি বলো? তারপরে PuNi, জার্মান সিলভারে যেটা থাকে সেটা হচ্ছে জিঙ্ক নয়, নিকেল থাকে জার্মান সিলভারে, ঠিক আছে। তাহলে জার্মান সিলভারে থাকে নিকেল। ইউরেনিয়ামের মৌল কোনটা হবে? Pu, প্লুটোনিয়াম। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কোনটা হবে? ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হবে হচ্ছে তোমার লিথিয়াম, ঠিক আছে, লিথিয়াম ভুল বলছি, নিষ্কাশিত ধাতু হবে জিঙ্ক, ঠিক আছে। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হলো জিঙ্ক। আর পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু, দ্বিতীয় পর্যায়ে বলেছে ক্ষারীয় ধাতু, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে লিথিয়াম, ঠিক আছে, এটা হবে লিথিয়াম। এখানে একটা কথা বলি, জার্মান সিলভারে কিন্তু জিঙ্কও থাকে, ঠিক আছে, জিঙ্ক নিকেল দুটোই থাকে, কিন্তু এখানে দেখো, এখানে এমনভাবে দিয়েছে অপশানগুলো, এটা কিন্তু একটু মাথায় রাখবে। তুমি জার্মান সিলভারটা করে দিলে, ধরো জিঙ্ক করে দিলে, তাহলে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু তখন কী হবে? সেটা কি নিকেল হবে? অন্যগুলোতে কিছু হবে না, নিকেল হবে না, ক্যালামাইন থেকে একমাত্র নিষ্কাশিত ধাতু হবে জিঙ্ক। তাহলে একমাত্র এইটার অপশান হচ্ছে জিঙ্ক হবেই হবে। কিন্তু জার্মান সিলভারের ক্ষেত্রে এখানে জিঙ্ক হতে পারে, নিকেল হতে পারে, যে কোনো একটাই হবে। তাহলে তুমি কোনটা করবে? তাহলে কি জিঙ্ক করবে? না, সেটা করতে হবে নিকেল করতে হবে, যেহেতু ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু জিঙ্ক। বোঝা গেল? এটা মাথায় এইরকম একটু ঘুরিয়ে প্রশ্ন হতে পারে, যেটা তোমার দুটোই উত্তর, কিন্তু কোনটা একেবারে সঠিক, কেননা অন্যটার সঙ্গে মিলিয়েও দেখতে হবে, হ্যাঁ, সেজন্য এগুলো মাথায় রেখো। তুমি হয়তো করে দিয়ে এলে জার্মান সিলভারে জিঙ্ক করে দিলে, সেটা তো ঠিক আছে, কিন্তু ক্যালামাইন তাকে তখন তুমি থেকে খুঁজে পাচ্ছ না, তখন যদি ধরতে পারো ভালো কোনটা দেবে, তখন তুমি হয়তো ক্যালামাইন থেকে নিচে ধাতু নিকেল করো, তখন সেটা ভুল হয়ে গেল। ওই তিনটা ঠিক হবে, কিন্তু একটা তখন ভুল হয়ে যাবে।
এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে আর কি, সেগুলো সমাধান হয়ে গেল। এবার তোমাদের আরেকটা ভিডিও তোমাদের দেবো, এটা হচ্ছে ভৌত বিজ্ঞানের জন্য। আর জীবন বিজ্ঞানের জন্য এরকম আমরা 2015 থেকে 25 পর্যন্ত যেগুলো আছে দেবো, ঠিক আছে। জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বলে দিই, তোমাদের কিন্তু 2015 থেকে 15-16 দুটো সাল নেই। দুটো সালের প্রশ্ন, দুটো সালে তোমাদের মানে স্তম্ভ মেলাও প্রশ্ন আসতো না তখন ওই ধরনের প্রশ্ন আসতো না। সেজন্য ওই দুটো সালে নেই। তার পরবর্তী সালগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো তাহলে বলে দেবো, সেই উত্তরগুলো, ঠিক আছে। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবটা করে নিও। আজকে এই পর্যন্ত, ভালো থেকো।